ইজিপ্টের জমিতে মাটি খোঁড়ার সময় বার হলো 16টি কাটা হাত, আর তাও সবগুলোই ডান হাত। বডির অন্যান্য অংশ কেন পাওয়া গেল না? ইউরোপে একটা কবরের ভিতরে বাচ্চাকে শিকলে বেঁধে কেন দফন করা হয়েছিল? আর্কিওলজিস্টরা মাটির নিচে থেকে কিছু এমন জিনিস পেয়েছে যেটা ইতিহাসের পাতাকেও চ্যালেঞ্জ করতে শুরু করেছে। আজকের এই ভিডিওতে আমি সেই সব বিষয়গুলোর ব্যাপারেই আলোচনা করব, তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। দু 2012-তে আর্কিওলজিস্টের একটা টিম ইজিপ্টের একটা প্রাচীন যুগের মহলের মধ্যে মাটি খুঁড়ছিল। ওরা ভাবছিল যে হয়তো এখান থেকে ওরা মাটির পুরনো বাসন, কিছু প্রাচীন মুদ্রা অথবা ভাগ্য ভালো থাকলে কিছু সোনার গয়না পেতে পারে। সেই সময় একজন আর্কিওলজিস্ট, যিনি ব্রাশের সাহায্যে মাটির লেয়ারকে সরাচ্ছিলেন, তিনি নিজের হাতটা থামিয়ে নেন। উনি মাটির ভিতরে একটা হাড়ের টুকরো দেখতে পান। পুরো টিম তখনই নিজেদের কাজ বন্ধ করে দেয় আর চারিদিকের মাটি সরিয়ে দেখেন যে ওনাদের সামনে দুটো মানুষের হাতের কঙ্কাল মজুদ রয়েছে। হাত থাকলে বডিও আশেপাশেই থাকবে, এটা ভেবে ওনারা আশেপাশে মাটি খুঁড়তে থাকেন। বডির খোঁজে যে মাটি খোঁড়া হয়েছিল তার ফলে ওনারা মাটির ভিতরে 3টি গর্ত দেখতে পান, যেগুলোকে মাটি দিয়ে ভর্তি করা হয়েছিল। ওনারা ভেবেছিলেন যে হয়তো ওনারা কবর খুঁজে পেয়েছেন, কিন্তু না, ওই গর্তগুলোতে একটা নয়, দুটো নয়, অনেকগুলো মানুষের হাত মজুদ ছিল, যেগুলোর টোটাল সংখ্যা ছিল 16টি। সবথেকে অদ্ভুত ব্যাপার ছিল যে এই সবগুলোই ডান হাত ছিল, যার মধ্যে একটাও বাম হাত ছিল না। এই হাতগুলোকে এমনভাবে মাটিতে পোতা হয়েছিল যাতে আঙুলগুলো উপরের দিকে থাকে, ঠিক সেভাবে যেমনভাবে গাছকে মাটিতে বসানো হয়ে থাকে। এই হাতগুলোর সাইজ সাধারণ হাতের থেকে অনেকটাই বড় ছিল, যেটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছিল যে এটা আজকের জমানার লোকেদের হাত তো হারগিজ নয়, এটা অনেক লম্বা চওড়া লোকেদের হাত ছিল। আর সবথেকে অবাক করার মতো ব্যাপারটা ছিল যে আশেপাশে শরীরের অন্য কোনো অংশ ছিল না, শুধুমাত্র 16টি ডান হাত, যেটা জানা নেই কতদিন ধরে এখানে দফন ছিল। যখনই এই খবর ইন্টারনেটে আসে, কনস্পিরেসি থিওরিজ তৈরি হতে থাকে। কেউ বলেন যে এটা আদিম যুগের কোনো কালো জাদু ছিল, তো কেউ এটাকে অন্য দুনিয়ায় যাওয়ার পোর্টালও বলেন। কিছু থিওরিস্ট তো এটাও বলে যে এই হাতগুলো হয়তো এলিয়েনদেরকে খুশি করার জন্য রাখা হয়েছিল। কিন্তু বাস্তব এই থিওরিগুলোর থেকে অনেকটাই আলাদা এবং বিস্ময়কর ছিল। যখন সায়েন্টিস্টরা এই হাড়গুলো ল্যাবরেটরি টেস্ট এবং অস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস করেন, তখন জানা যায় যে এই হাড়গুলো 3600 বছরের পুরানো। সেই যুগ যখন এখানে হাইক্সোস নামের একটা গোষ্ঠী এসেছিল ইজিপ্টকে দখল করার জন্য। এটা মানা হয় যে হাইক্সোস আসলে আজকের সিরিয়া থেকে আসা গোষ্ঠী ছিল, যারা অ্যাভারিসকে নিজেদের ক্যাপিটাল বানিয়েছিল। সেই জায়গা যেটা আজ কায়রোতে টেল এল ডাবা নামে পরিচিত। ল্যাব টেস্ট থেকে এটা কনফার্ম হয়ে যায় যে এই হাতগুলো আলাদা আলাদা পুরুষদের ছিল, যাদের মৃত্যু একই বছরে হয়েছে। 16টি ডান হাত, আর সেটাও পুরুষদের। এই রহস্যের জবাব যেটা আর্কিওলজিস্টরা মাটির নিচে খুঁজছিলেন, সেটা আসলে মাটির উপরে মজুদ ছিল। কায়রো থেকে 500 কিলোমিটার সাউথে লাক্সরে হাবু নামের একটা টেম্পল রয়েছে, যেটা দেওয়ালে অ্যানসিয়েন্ট ইজিপ্টের হাইরোগ্লিফিক বানানো রয়েছে। সেখানে এক জায়গায় এই ছবি বানানো রয়েছে যে একজন ব্যক্তি নজরদারি করছে, আর দুজন মহিলা মাটির ভিতরের গর্তের দিকে ইশারা করছে, আর এই গর্তে অনেকগুলো ডান হাত পড়ে রয়েছে। এই দেওয়ালে ছবির সাথে যে হাইরোগ্লিফিক লেখা রয়েছে সেগুলোর অর্থ কিছুটা এরকম: শত্রুপক্ষ যতজন মারা গেছে তাদের হাতের সংখ্যা দিয়ে বোঝা যাচ্ছে। টেল এল ডাবার পুরনো মহলে যে 16টি হাত পাওয়া যায়, সেটা আর কারণ নয়, বরং হাইক্সোসের শত্রুদের ছিল। অ্যানসিয়েন্ট ইজিপ্টের প্রাচীন যুগে শত্রুদের সাথে লড়বার ভীষণই কঠোর নিয়ম ছিল। যুদ্ধ চলাকালীন সৈনিকেরা পালিয়ে যে আসেনি, এটার প্রমাণস্বরূপ ওনারা শত্রুদের ডান হাত কেটে নিয়ে মহলে আসতেন। এটা এই জন্য করা হতো যাতে ওই শত্রু সারা জীবনে কখনো তলোয়ার না ধরতে পারে। একজন সৈনিক যখন যুদ্ধক্ষেত্র থেকে মহলে ফিরতেন,
তখন উনি এই কাটা হাত নিজের বাদশাহের সামনে রাখতেন আর ওই গর্তে পুঁতে দিতেন। প্রত্যেকটি কাটা হাতের বদলে ওই সৈনিককে উপহার স্বরূপ সোনা দেয়া হতো, যাকে গোল্ড অফ ভেলর অর্থাৎ বীরত্বের সোনা বলা হতো। এটা প্রাচীন মিশরের একটা অদ্ভুত কারেন্সি ছিল। হিসাব রাখার একটা অদ্ভুত ধরন ছিল যে কোন সৈনিক কতজন শত্রুকে হারিয়েছে। আগস্ট 2023-এ পোল্যান্ডের একটা ছোট্ট গ্রাম পিনে নিকোলাস কোপার্নিকাস ইনস্টিটিউটের আর্কিওলজিস্টের একটা টিম মাটি খুঁড়ছিল। এই টিম আসলে সেই কবরস্থানটাকে খুঁজছিল যেখানে পুরানো যুগের সমাজ থেকে বিতাড়িত মানুষদেরকে দফন করা হতো। কাজ চলাকালীন একজন রিসার্চারের নজর মাটির ভিতরে থাকা একটা বাচ্চার খুলির দিকে যায়। শুরুতে মনে হয়েছিল যে হয়তো এটা একটা সাধারণ কবর, কিন্তু যখনই মাটি পরিষ্কার করা হয় সেখানে মজুদ প্রত্যেকেই হতবাক হয়ে যান। আর্কিওলজিস্টরা দেখেন যে একটা বাচ্চার কঙ্কাল অদ্ভুতভাবে পড়ে আছে। বাচ্চাটির কঙ্কাল উপুর অবস্থায় কবরে পড়েছিল। পুরানো যুগে এটা এই জন্য করা হতো, যদি মৃত ব্যক্তি কোনোভাবে জীবিত হয়ে যায় তাহলে যাতে সে উপরে ওঠার বদলে আরও মাটির গভীরে ঢুকে যায়। সবথেকে অদ্ভুত ব্যাপারটা হলো বাচ্চাটির পায়ে একটা শিকল লাগানো ছিল। এই শিকলটা থেকে এটা বোঝা যায় যে এই শিশুটির জন্য সমাজের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এই ঘটনাটি পুরো দুনিয়াতে হইচই ফেলে দিয়েছিল। লোকেরা এটাকে ভ্যাম্পায়ার চাইল্ড বলতে থাকে, কিন্তু রিসার্চারদের মনে আলাদাই প্রশ্ন চলছিল। এই নিরীহ বাচ্চাটি আসলে কি করেছিল যে তার নিজের লোকেরাই তার মৃত্যুর পরে তাকে শিকলে বেঁধে দিয়েছিল। আর্কিওলজিস্ট আর ফরেন্সিক এক্সপার্টরা এই কঙ্কালটির উপরে কয়েক মাস রিসার্চ করেন। ওনারা ডিএনএ টেস্টিং আর হাড়গুলোর স্ট্রাকচারের পরীক্ষা নিরীক্ষা করেন। এই ইনভেস্টিগেশন থেকে যে বাস্তব চিত্র সামনে আসে সেটা কোনো হরর ফিল্মের থেকে কম ছিল না। ইনভেস্টিগেশন থেকে এটা জানা যায় যে 1600 সালে পোল্যান্ডে ভ্যাম্পায়ার প্যানিক ছড়িয়ে পড়েছিল। লোকেরা মনে করত যে কিছু লোক মৃত্যুর পরে ফিরে এসে নিজের জীবিত ফ্যামিলি মেম্বারদের রক্ত পান করে। যদি কোনো বাচ্চা অদ্ভুত আচরণ করত কিংবা কোনো রোগাক্রান্ত হতো তখন গ্রামের সবাই তাকে শয়তানের রূপ বলে মনে করত। সায়েন্টিফিক রিসার্চে প্রমাণিত হয় যে ওই বাচ্চাটির উপর কোনো শয়তানের কুনজর পড়েনি, বরং বাচ্চাটি টিবি রোগে আক্রান্ত হয়েছিল, যার ফলে বাচ্চাটির শরীর ভীষণই কমজোরি হয়ে যায় আর চোখ মুখ হলুদ হয়ে গিয়েছিল। ওই যুগে মাইক্রোস্কোপ ছিল না আর লোকেরা জার্মসের ব্যাপারে জানতো না, তাই লোকেরা বাচ্চাটির শরীরে হওয়া পরিবর্তনগুলোকে শয়তানের কুনজর বলে ভেবে নেয়। রিসার্চ থেকে এটাও জানা যায় যে কবরটাকে প্রথমবার বন্ধ করার পর দ্বিতীয়বার খোলা হয়েছিল। গ্রামবাসীরা এতটা ভয় পেয়েছিল যে ওনারা প্রথমে বাচ্চাটিকে চিৎ করে কবর দিয়েছিল, কিন্তু যখন গ্রামেতে অনেক মানুষ মারা যেতে থাকে তখন ওরা কবর খুলে বাচ্চাটিকে উপর করে দেয় আর পায়েতে তালা লাগিয়ে দেয় যাতে শয়তান বাইরে বেরোতে না পারে। সৌদি আরবের মরুভূমির মাঝখানে উম্মে জেরসা নামের একটা লাভা টিউব রয়েছে, যেটা নিজের অদ্ভুত আকৃতির জন্য পুরো দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। লাভা টিউব তখন তৈরি হয় যখন ভলক্যানো ফাটে আর উপরের অংশ হাওয়ার জন্য ঠান্ডা হয়ে পাথর হয়ে যায়, কিন্তু ভিতরে এখনও লাভা বইতে থাকে। যখন ভলক্যানিক অ্যাক্টিভিটি শেষ হয়ে যায় আর সমস্ত লাভা বয়ে যায় তখন মাঝখানে একটা হলো টিউব রয়ে যায়। এটা অনেকটা গুহার মতো দেখায়। সৌদি আরবে এরকম অনেকগুলো লাভা টিউব পাওয়া গেছে, কিন্তু ওগুলোর মধ্যে উম্মে জেরসাই সবথেকে বিখ্যাত। 2000 সালে জিওলজিস্ট এটার উপরে রিসার্চ করে, কিন্তু আসল ধামাকা তখন হয়েছিল যখন অল্প কিছুদিন আগে রিসার্চারদের একটা টিম এটার গভীরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। যখন ইনভেস্টিগেশন টিম সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে তখন ওরা যা দেখেছিল সেটা সত্যিই সবাইকে হতবাক করেছিল। ওখানে হাজার হাজার মানুষের কঙ্কাল ছিল, এর মধ্যে পুরুষ, মহিলা ও বাচ্চাদের মাথার খুলিও ছিল। শুধুমাত্র মানুষের হাড়ই নয়, ওখানে কিছু এমন ধারালো পাথরও পাওয়া গিয়েছিল যেগুলোকে হয়তো কোনো কাজে ব্যবহার করা হতো। যখন ওই হাড় এবং স্টোন টুলসগুলোতে জমে থাকা মাটির রেডিও কার্বন ডেটিং করা হয় তখন সায়েন্টিস্টরা অবাক হয়ে যান। এর মধ্যে কিছু হাড় 7000 বছরেরও বেশি পুরনো ছিল। ইনভেস্টিগেশন থেকে এটা জানা যায় যে এই লাভা টিউব শুধুমাত্র একটা ঘর নয়, বরং একটা স্ট্র্যাটেজিক ট্রানজিট পয়েন্ট ছিল, যেখান থেকে পুরনো দিনের মানুষেরা নিজেদের পোষ্যদের নিয়ে যাতায়াত করত, যাতে মরুভূমির ঝলসানো রোদের হাত থেকে বাঁচতে পারে আর ডাকাতদের হাত থেকেও। সুড়ঙ্গের দেয়ালে অবস্থিত রক আর্ট থেকে এটাও জানা যায় যে ওই জমানায় এখানে মোষ ও ছাগল পোষা হতো, যেটা এটা প্রমাণ দেয় যে 7000 বছর আগে এই এলাকাটা আজকের থেকে অনেক বেশি গাছপালায় ভরেছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে, এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য
প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।